ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। রবিবারে খেল আড্ডায় সবাইকে স্বাগত। আজকে রোববার খেল আড্ডায় আমি আর গৌতম যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রফেসর বা কোচ কুয়াদ্রাত এবং পরবর্তী কোচ তাকে অপসারণ করার পর তার পদত্যাগ করার পর অস্কার বুজো। আমরা যদি আজকে এই দুজনের মধ্যে তুল্যমূল্য বিচার করি তাহলে আমরা আলোচনার মাধ্যমে দেখব যে কুয়াদ্রাত এবং অস্কার বুজোর মধ্যে কে কোথায় এগিয়ে আছে, দর্শকরাই বা কাকে বেশি পছন্দ করছে বা করত, বা দল গঠনের ক্ষেত্রে কুয়াদ্রাত এবং অস্কার বুজো কার কতটা দল গঠনের ক্ষেত্রে কার কতটা প্রাধান্য আছে, বা এর জন্য দল গঠনের ক্ষেত্রে কার কৃতিত্ব কতটা, এবং সবচেয়ে বড় কথা ড্রেসিং রুমের পরিবেশ দুই কোচের বেলায় কীরকম ছিল, বা কঠোরতার দিক দিয়ে অস্কার বুজো এবং কুয়াদ্রাত তাদের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কি উঠে আসছে আমাদের আলোচনায় দেখো, এবং তোমরাও আমাদের আলোচনার সঙ্গে থাকবে, কমেন্ট করে জানাবে যে অ্যাকচুয়ালি বুজো এবং অস্কার বুজো এবং কুয়াদ্রাতের মধ্যে কাকে তোমাদের বেশি পছন্দ কোন দিক দিয়ে। তো প্রথমে যদি আমরা কুয়াদ্রাতের কথা বলি, তা কুয়াদ্রাতকে আমরা দেখতাম যে প্লেয়ারদের সাথে কিন্তু সম্পর্কটা খুব ভালো ছিল এবং নিজের হাতে দলটা গঠন করেছিল, এবং 2023-24 সালে দুর্দান্তভাবে একটা পড়ে যাওয়া দলকে পুরো মাটি থেকে আকাশে তুলে নিয়ে আসলো, সুপার কাপ চ্যাম্পিয়ন করলো, কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন করলো। শুধু চ্যাম্পিয়ন করা না, দলের মনোবল যথেষ্ট বাড়িয়ে দিয়েছিল, এবং আমরা দেখেছিলাম সিলভা ক্লিন্টন কি ফর্মে খেলেছিল এবং কি অসাধারণ সব গোলগুলো করেছিল ক্লিন্টন সিলভা, যাকে নাকি অস্কার বুজোর আমলে তার কোচের সাথে ঝামেলা হয়ে তাকে দল ত্যাগ করতে হয়েছিল। কি বলবে এই প্রসঙ্গে? আমি যদি বলি এই দিকটা নিয়ে আলোচনা করি যে প্লেয়ারদের সাথে কোচের সম্পর্ক, কুয়াদ্রাত ভার্সেস অস্কার বুজো, কি বলবে? দুজনের মধ্যে তুল্যমূল্যভাবে কোনো সন্দেহ নেই, কুয়াদ্রাত অনেক ভালো ছিল। তোর ড্রেসিং রুমের ভেতরে একটা অন্যরকম পরিবেশ ছিল, হেলদি পরিবেশ ছিল, যেহেতু প্লেয়ারদের সাথে ভালোভাবে মিশতো এবং তার ফলও পেয়েছিল, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আইএসএল এর শুরুতে কয়েকটা ম্যাচ খেলতে জিততে পারেনি বলে কুয়াদ্রাতকে তড়িঘড়ি টিম থেকে, বিশেষ করে মোহনবাগানের সাথে হারের পর 6টা ম্যাচ, তার মধ্যে মেনলি মোহনবাগানের সাথে হারার পর আরো বেশি করে সমর্থকদের চাপ ছিল, ক্লাব কর্তারাও মনে হয় বাধ্য হয়েছে, কুয়াদ্রাতকে সরিয়েছে। তারপরে অস্কার বুজো এসছে। অস্কার বুজোর সময় তার ড্রেসিং রুমে সম্পর্ক প্লেয়ারদের সাথে অতটা ভালো নয়, তার প্রমাণ হচ্ছে ক্লেটন সিলভা, যে কুয়াদ্রাতের সময় টিমের 1 নম্বর হিরো ছিল, তার সাথে বনিবানা হয়ে তাকে টিম থেকে চলে যাওয়া। শুধু তাই না, আমি এটা উল্লেখ করে দিই, শুধু সিলভা ক্লিন্টন না, আমরা যদি দেখি হিজাজির সাথেও এসি হুঙ্কার দিল এইসব প্লেয়ারকে রাখা যাবে না। হিজাজি তাই তো, হিজাজি মায়ের সাথেও কিন্তু ঝামেলা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল। ইভেন ইউসে খুব শান্ত প্লেয়ার, মোহনবাগানে কি সার্ভিসটা দিয়েছিল, তার একটাই হুঙ্কার, সে বসুন্ধরা কিংসে যাদের নিয়ে খেলতো তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গলে খেলবে। এটা কখনো হয়? কখনো হয় না। তো পুরোনো ক্লাবের প্রতি একটা দুর্বলতা থাকে, ছেড়ে এসেছে সেখান থেকে, তার প্রতিটা প্লেয়ারকে, এটা হয় না। এবং তার তো ফল আমরা দেখতে পাচ্ছি, যে চেষ্টা করছে রবসনকে আনার, রবিনকে আনার, খুব চেষ্টা করছে, কিন্তু রবিনন কোনো মতেই, যদি ইন্ডিয়াতে খেলে বলেই দিয়েছে খেললে মোহনবাগানে খেলবে, আর কোনো দলে খেলবে, ইস্টবেঙ্গলে কোনো মতেই খেলবে না, এটা পরিষ্কার বলে দিয়েছে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে মিগুয়েলকে তো নিয়ে আসলোই, তাই না? হ্যাঁ বল। সেটাই, অস্কার বুজো কোচ হিসাবে তো খারাপ না, মোটামুটি ভালোই। ইস্টবেঙ্গলের একদম যে অবস্থা হয়েছিল তার তুলনায় ভালো অবস্থায় শেষ করেছে আইএসএল এ, এফসি কাপে ভালো ফল দিয়েছে। তবে টিমের প্লেয়ারদের সাথে সম্পর্ক আরো ভালো করে করলে রেজাল্টটা ইস্টবেঙ্গলেরই ভালো হবে, ফলাফলটা সমর্থকদের পক্ষে যাবে, দেখতে হবে। সিলভা ক্লিন্টন আমরা দেখেছি কুয়াদ্রাত আমলে
মানে ফুল ফুটিয়েছে, তাই তো? অসাধারণ ফুল। সেই সেই সিলভাকে কোন পর্যায়ে নামিয়েছে খেলার আগে। সবচেয়ে বড় কথা, সিলভাকে তার পছন্দের জায়গায় খেলতে দিচ্ছে না, যেটা বারবার করে সিলভা ক্লেটন কিন্তু বারবার কিন্তু এটা উল্লেখ করেছে যে আমি যে জায়গায় খেলে অভ্যস্ত সেই জায়গায় কিন্তু আমি খেলতে দিচ্ছি না। 1 নম্বর। এ তো গেল প্লেয়ারদের সাথে ড্রেসিং রুমে কোচ এবং মানে প্রফেসর কোয়াদ্রাত তাদের মধ্যে কী সম্পর্ক। এবার যদি আমরা দেখি সমর্থকদের ধৈর্য, মানে ইস্টবেঙ্গলের সমর্থকদের এক্ষেত্রে কি ধৈর্যের পরিচয় দিয়েছে, কি সমর্থকরা সবসময় রেজাল্টটাই দেখে আগে, আর অন্য কিছু দেখে না। যে কোয়াদ্রাতকে এক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল সমানই তো, প্রায় সমান। মোহনবাগান মনে হয় আগের মতো অবস্থায় নেই এখন। মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু কোচের ওপর অনেক ভরসা করছে, প্রথম দিকে তো মলিনা ভালো রেজাল্ট দিতে পারেনি, শুরুতে ম্যাচ হেরেছে, ড্র করেছে, নেমে গেছিল, কিন্তু ধৈর্য ধরেছে ম্যানেজমেন্ট, ভরসা রেখেছে। ধৈর্য এবং ভরসা দুটোই রেখেছিল। রেজাল্ট দিতে যখন শুরু করলো, আমরাও নিজেরাও প্রোগ্রাম করেছি এই মলিনা আন্না একে আনার কথা, তোর কি বলে করছিল হাবাসকে আনার কথা বলা হয়েছে, আমরা নিজেরাও প্রোগ্রাম করেছি। কিন্তু দেখলাম আমরা মানে নিজেরাও অবাক হয়ে গেছি। সত্যি মলিনা আর ভালো, মলিনার যে উদ্দেশ্য ছিল টিমটাকে আস্তে আস্তে তৈরি করে নিয়ে, নিজের মতো তৈরি করে নিয়ে টিমটাকে পরিচালনা করা, সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। না, আমার প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গলের সমর্থক আর মোহনবাগানের সমর্থক কোচ পরিবর্তনের ক্ষেত্রে বললাম সমর্থকের সময় রেজাল্ট দেখে। তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলের সমর্থকরা কি আটটু ধৈর্য পরিচয় দিতে পারতো না? কোয়াদ্রাতের প্রতি দিলে মনে হয় ভালো করতো। অ্যাকচুয়ালি যে দলটা আমি দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা আমরা করব, সেটা হচ্ছে গিয়ে যে দলটা আমরা দেখলাম যে কোয়াদ্রাতের আমলে যে দলটা পরপর ম্যাচগুলো হারলো, সেই দলটাই কিন্তু কোন মন্ত্র বলে একেবারে আমরা যেটা নেপালে যে খেলাটা দেখেছিলাম, ভুটানে যে খেলাটা আমরা দেখেছিলাম এফসি কাপে, আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে আমরা দেখেছিলাম যে সেই দলটা তুখর ফুটবল খেলতো, তাই তো? অবশ্য সেই যে প্রতিপক্ষ ছিল, সেই প্রতিপক্ষ কতটা শক্তিশালী ছিল তাই নিয়েও সন্দেহ আছে আমাদের। তো যাই হোক, আইএসএলও কতগুলো ম্যাচ কিন্তু তারা ভালো জিতেছে। আমরা পাঞ্জাবের এগেনস্টও দেখেছিলাম অসাধারণ, তোমার কতগুলো ম্যাচ নিজের দোষে হেরেছে, এটা ঠিকই। এটা কি করে সম্ভব হলো? একই তো দল। কোয়াদ্রাতকে তাদেরকে তো কোচিং করিয়ে এই জায়গায় নিয়ে এসেছিল, কোয়াদ্রাতের সময় তারা রেজাল্টটা দিতে পারলো না, বাট অস্কার বুজের হাতে পড়ে সেই দলটাই কিন্তু তোমার রেজাল্ট দিতে শুরু করলো। কিছু ম্যাচে অবশ্যই ভালো রেজাল্ট করেছে। পিভি বিষ্ণু খুব দুরন্তভাবে এগিয়ে এসছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিদেশিদের সাথে কিন্তু অস্কার বুজের সম্পর্ক ভালো ছিল না, তবু রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে আমরা প্রফেসরের থেকে বেশি ভালো দেখেছি। এর কারণটা কি হতে পারে? পরের দিকে টিমটা খেলতে খেলতে সেট হয়েছে, ও টিমটাকে ভালো করে পিক পর্যায়ে পৌঁছবার আগেই প্রফেসরকে ছেড়ে দিয়েছিস, তাই তো? মানে রেজাল্টটা যখন পেতে শুরু করবে তার আগে অন্য মানে হাতে দিয়ে দিয়েছে, তাই তো? মানে প্রজেক্টের ধৈর্যটা ধরতে পারেনি, পরপর কয়েকটা ম্যাচ হারার পরে অব্যর্থ হয়ে পড়েছে। আমার তো মনে হয় কোয়াদ্রাতে হাতে আসলেও তো টিমটাকে ভালো রেজাল্ট করতে পারতো, বরঞ্চ প্লেয়ারদের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক থাকতো। আর একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে বা সমর্থকদের মনের ভিতর কিন্তু এসে গেছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বোরহা হেরেরা যে প্লেয়ারটাকে ছাড়ার জন্য কোয়াদ্রাত কাল কি পরশু একটা সাক্ষাৎকারে বলেছিল, এটা নিয়ে কিন্তু খুব সমালোচনা হয়েছে যে বোরহা হেরেরাকে কিন্তু ছেড়ে দিয়েছিল কোয়াদ্রাত, যে নাকি গোয়াতে সই করার পরে যখন ইস্টবেঙ্গলের সাথে খেলা হলো, ইস্টবেঙ্গলকে 3-0 গোলে হারালো, 3টে গোলে করেছে বোরহা হেরেরা। তখন সমর্থকরা কিন্তু কোয়াদ্রার উপর আরো চটে গিয়েছিল। যে প্লেয়ারটাকে কোয়াদ্রা ছেড়ে দিল, সেই প্লেয়ারটাই ইস্টবেঙ্গলের কফিনের শেষ প্লেয়ারটা মেরে দিল। এটা নিয়ে কোয়াদ্রাত যে কথা বলেছিল সেটা হচ্ছে বোরহা হেরেরাকে কখনই কিন্তু কোয়াদ্রা ছাড়েনি, যেটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। বোরহার পরিবার থাকে গোয়াতে এবং পরিবারের একটা চাপ ছিল যে যেখানে খেলবে, যেখানে থাকবে পরিবার, তার পাশেই খেলতে হবে, তাই তো? তার জন্য সে কিন্তু গোয়াতে সই করার জন্য মেন কারণ হচ্ছে সেইটা। সে কখনোই কিন্তু কোয়াদ্রাতের উপর এই ব্লেমটা উঠে এসেছিল, সেটা আমরা শুনেওছিলাম যে বোরহা হেরেরা গোল করেছে 3টে, দারুণ ফুটবল খেলছে গোয়ার হয়ে,
সেদিন কিন্তু একটা দারুণ কর্নার থেকে গোল করলো, মনে আছে কিনা জানি না, তাই না? মোহনবাগান এসে তো করলো তাই ফাইনালে, সেমিফাইনালে। তো গোলটা তো হ্যাঁ মোহনবাগানের সাথে সুপার কাপের সেমিফাইনালে অসাধারণ গোল, সে বোরা হেরেরাই। সত্যি প্লেয়ারটা কিন্তু যথেষ্ট কুশলী প্লেয়ার। এটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান বলা সমস্ত সমর্থকের কিন্তু প্রশ্ন ছিল, এইরকম একটা জাতের প্লেয়ারকে কি করে কোয়াদ্রা ছেড়ে দিতে পারে। তো কোয়াদ্রা সেই জিনিসটা পরিষ্কার করে দিল যে এর পেছনে কিন্তু কোয়াদ্রাটা কোনো হাত নেই, পুরোটাই পরিবার এবং তার নিজস্ব সিদ্ধান্ত। সে ইস্টবেঙ্গল ছাড়তে চেয়েছে, একটাই কারণ ইস্টবেঙ্গলকে বোরা যথেষ্ট ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে সে পরিবারকেও ভালোবাসে, তো পরিবারের টানেই কিন্তু সে গোয়াতে গিয়েছে। তো এই হচ্ছে কোয়াদ্রা তার। এবং আপাতমস্তক আমরা যদি এই মুহূর্তে একদম শেষ আলোচনা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাই, তাহলে কি বলি, কোয়াদ্রা আর অস্কার বুজো তুল্যমূল্য বিচারে কাকে কত মার্কস দিবি? কোয়াদ্রাত যেহেতু 100-র ভেতর ঠিক আছে, 100-র ভেতর যেহেতু কলিঙ্গ কাপ দিয়েছে, চ্যাম্পিয়ন করেছে, এবং সবচেয়ে বড় কথা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছে, সেই কারণে কোয়াদ্রাতকে এগিয়ে তো রাখতেই হবে। তাকে যদি 100-র মধ্যে 80 দিই, তো অস্কার বুজোকে 100-র মধ্যে আমাকে 60 দিতে হবে, যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের এগেইনস্টে জিততে পারেনি। সমর্থকরা যেটা বিচার করে তার উপর বেশ করে বললাম। পাশাপাশি আইএসএল এ যে স্বপ্ন নিয়ে অস্কার বুজোকে কোচিং করিয়েছে, তো সেই জায়গা থেকেও পুরোপুরি সফল হয়নি ইস্টবেঙ্গল, সে কারণে তার পরামর্শই কিন্তু দুটো প্লেয়ার চেঞ্জ হলো। তার পরামর্শই তার জন্যই কিন্তু সিলভা ক্লিন্টনের খেলার গ্রাফ এত নেমে গেছে। তার জন্য কিন্তু সেলেস এবং মেসি বাউলি পরামর্শ মতো দুজন জয়েন করেছে। এত প্লেয়ার পেয়েও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারেনি। আর আগামী মরশুমে সেই অস্কার বুজোর হাত ধরে কিন্তু আরো কিছু অক্ষত প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছে। যেমন যাই হোক, এবারে অন্তত ইস্টবেঙ্গল সেই ভুলটা করলো না, অস্কার বুজোর প্রতি ভরসা রেখেছে। এখন অস্কার বুজো সেই ভরসার কতটা প্রতিদান দিতে পারবে সেটাই দেখা। এই আর একটা ভালো খবর, সেটা হচ্ছে আমাদের কলকাতার অন্যতম একটা প্রধান টিম মোহামেডানের আমরা জানি দীর্ঘদিন ধরে ওদের ফাইন্যান্সের অভাব। দাদা মানে সৌরভ গাঙ্গুলি চেষ্টা করছে স্পন্সর এনে দেওয়া দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে। যাক, এটা একটা খুব ভালো খবর আমাদের। আমরা চাই কলকাতার তিনটে টিম ভালো জায়গায় থাকুক। তো একটা টিম তো বাউন্ডুলের মতো ভালো সুযোগ পেয়েও ভালো টাকা ছড়িয়েও ভালো খেলতে পারলো না। হ্যাঁ, আশা করবো আনোয়ার আলী আগামী সিজনে ভালো খেলবে এবং পড়শি ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে নিশ্চয়ই ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। মোহনবাগানও চায়, মোহনবাগান সমর্থকরা চায় যে প্রতিদ্বন্দ্বিতা মোহন ইস্টবেঙ্গলের এই লড়াই যেন কলকাতা থেকে হারিয়ে না যায়, তাই তো? অবশ্যই ডার্বি যাতে কলকাতা থেকে হারিয়ে না যায়। তো আজকে রোববারই খেল আড্ডায় এইটুকু রইল আলোচনা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো এখন সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।